ওল্ড পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রায় ২৫০ গজ দূরে ট্যাক্সি থেকে নামল আহমাদ মুসা। এই ওল্ড পুলিশ হেডকোয়ার্টার পোর্ট ব্লেয়ার গোয়েন্দাদের একটি গোপন কারাগার। আহমাদ মুসা গত কয়েকদিনে বেগম হাজি হাসান আবদুল্লার কাছ থেকে পাওয়া পোর্ট ব্লেয়ার গোয়েন্দাদের গোপন কারাগারের তালিকায় উল্লেখিত সবগুলো বাড়ি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে এবং বাড়িগুলোর উপর চোখও রেখেছে। একজন শিল্পপতির ছদ্মবেশে বাড়ি ও জমি কেনার জন্য ঘুরে বেরিয়েছে। গোপন কারাগারগুলোর আশেপাশে পুলিশকে বকশিশ দিয়ে বাড়ির অবস্থা ও পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। তাতে দেখেছে ওই বাড়িগুলো কোনো পারিবারিক বাসভবন কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। এগুলো পরিত্যক্ত, কিন্তু এগুলোতে লোক থাকে, লোকদের যাতায়াতও দেখা যায়। সুতরাং সরকার বা গোয়েন্দা বিভাগ যে এগুলোকে গোপন কাজে ব্যবহার করছে তা এসব খবর থেকেও পরিষ্কার হয়ে যায়। পরিত্যক্ত ওল্ড পুলিশ হেডকোয়ার্টারকে বিশেষভাবে সন্দেহের কেন্দ্রে পরিণত করেছে। এখানে লোকজন, এমনকি কিছু মহিলারাও ব্যস্ত গতিবিধি লক্ষ্য করা গেছে। এই কারণেই আহমাদ মুসা এখান থেকেই গোপন কারাগারগুলোতে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আহমাদ মুসা গাড়ি থেকে নামার পর রাস্তা বাদ দিয়ে জঙ্গলাকীর্ণ উঁচু নিচু টিলা গর্তপূর্ণ কষ্টকর পথে বাড়িটিকে পৌঁছার সিদ্ধান্ত নিল। সে গোপনে বাড়িটিতে প্রবেশ করতে চায় এবং গোপনে অনুসন্ধান করে দেখতে চায়, তাতে করে প্রতিপক্ষকে অন্ধকারে রাখা সম্ভব হবে। সংঘাত সংঘর্ষ হলে প্রতিপক্ষ মনে করবে তাদের গোপন কারাগারগুলো ধরা পড়ে গেছে। সেক্ষেত্রে তারা হাজি সাহেবকে অন্যত্র সরিয়ে নিতে পারে। আহমাদ মুসা রাস্তা থেকে নেমে এলো। তার পরনে কালো প্যান্ট, গায়ে কালো জ্যাকেট, মাথায়ও কালো হ্যাট। রাতের অন্ধকারের সাথে একদম মিশে গেছে। চোখে নাইট ভিশন গগলস থাকার পরেও অনেকবার হোঁচট খেয়ে নানা রকম আগাছা গাছগাছড়ার কষ্টকর বাধা পেরিয়ে বাড়িটি পশ্চিম দিকে, অর্থাৎ বাড়ির পেছনে গিয়ে পৌঁছল। এই বাড়িটা ৩ তলা, বেশ বড়। উপরে নিচে সব মিলিয়ে ৩০-৪০টি রুম হবে। বাড়িটার পেছনে কিচেন বা স্টোর রুম হতে পারে। এদিকের কিছু অংশ মূল বিল্ডিং থেকে বাড়তি আকারে বেরিয়ে এসেছে। এই অংশটি ১ তলা। সে নিরাপদে বাড়ির গোড়া পর্যন্ত পৌঁছতে পেরে খুশি হল। ১ তলার এদিকের দেয়ালে একটা জানালা দেখতে পাচ্ছে। এই জানালা পথে কিংবা ১ তলায় উঠে বাড়িতে প্রবেশের সে চেষ্টা করতে পারে। আহমাদ মুসা নিশ্চিন্ত মনে এই পরিকল্পনা করছিল। ঠিক তখনই বাড়িটির ৩ তলা থেকে একটা দড়ির মই বেয়ে ১ তলার অংশের ছাদে নেমে এলো একজন লোক। তার গলায় ঝোলানো নাইট ভিশন দূরবীন এবং দাঁত দিয়ে কামড়ে রাখা রিভলভার। ১ তলার ছাদে নেমে সে বাম হাতে নাইট ভিশন দূরবীন চোখে লাগিয়ে ডান হাতে রিভলভার নিয়ে বিড়ালের মতো নিঃশব্দে হামাগুড়ি দিয়ে ছাদের প্রান্তের দিকে এগোল। এ সময় তার পকেটের মোবাইল বেজে উঠল। সে তাড়াতাড়ি রিভলভার মাটিতে রেখে মোবাইল বের করে কলটি অফ করে দিল। কিন্তু ইতোমধ্যেই মোবাইলে ২বার রিং হয়েছে। নিচে জানালায় উঠার জন্যে প্রস্তুতিরত আহমাদ মুসা মোবাইলে প্রথম রিং শুনেই চমকে গিয়ে উৎকর্ণ হয়ে উঠল। দ্বিতীয় রিং শুনেই সে নিশ্চিত হয়ে গেল রিংটোন জানালা দিয়ে, অর্থাৎ ঘরের ভেতর থেকে নয়, ১ তলার ছাদের উপর থেকে আসছে। তাহলে ছাদের উপর লোক নিশ্চয় আছে। সে কি আগে থেকেই ছিল, না কেউ দেখতে পেয়ে তাকে টার্গেট করেছে? কিন্তু সে ছাদে কেন? পরক্ষণেই তার মনে হলো ছাদে বসে নিশ্চয় তারা নাইট ভিশন দূরবীন চোখে লাগিয়ে চারদিকে চোখ রাখছিল। নিশ্চয় সে দেখতে পেয়েছে যে আহমাদ মুসা বাড়ির পশ্চিম দিক দিয়ে ১ তলার নিচে এসে দাঁড়িয়েছে। এটা দেখেই সে তার দিকে এগিয়ে আসছে। এই চিন্তা করেই আহমাদ মুসা দ্রুত ১ তলার দেয়ালের সাথে সেঁটে গিয়ে দেয়াল ঘেঁষে বাড়ির উত্তর পাশের দিকে এগোল। আহমাদ মুসা ভাবল লোকটি নিশ্চয় ১ তলার নিচে বা পেছন এলাকায় তাকে খুঁজবে, অথবা ছাদে ওত পেতে তার অপেক্ষা করবে। আহমাদ মুসা ১ তলার বর্ধিত অংশ পার হয়ে ফাঁকা জায়গায় দাঁড়াল, যেন এখান থেকে ১ তলার ছাদটা পরিষ্কার দেখা যায়। সে দেখল একজন লোক ছাদের পশ্চিম প্রান্তে বসে দূরবীন লাগিয়ে পশ্চিম পাশটাকে তন্ন তন্ন করে দেখছে। সে বুঝল তাকেই খুঁজছে সে। আহমাদ মুসার চোখেও নাইট ভিশন গগলস। আহমাদ মুসা ১ তলা অংশের
উত্তরের দেয়ালে পাইপ দেখতে পেল। সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। শিকারীর মতো সতর্ক পায়ে ছুটল পাইপের দিকে। পানির পাইপ বেয়ে ছাদের কাজ বরাবর উঠে দেয়ালের বাইরে এগিয়ে আসা কার্নিশ ধরে ঝুলে পড়ল এবং এক ঝটকায় দুহাতে ভর দিয়ে লাফিয়ে উঠে দেহের উপরের অর্ধেকটাকে ছাদে শুইয়ে দিয়ে পেছনটাকে ছাদে তুলে নিল। দাঁত দিয়ে কামড়ে ধরে রাখা রিভলভার হাতে নিয়ে দ্রুত এগোতে লাগল লোকটির দিকে। সে লোকটির দুগজের মধ্যে আসার পর টের পেয়েছে। পেছনে শব্দ পাওয়া লোকটি বোঁ করে ঘুরে দাঁড়িয়েছে। আহমাদ মুসা লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে রিভলভার তার দিকে উদ্যত করে। লোকটির এক হাতে দূরবীন, অন্য হাতে রিভলভার, কিন্তু রিভলভার ধরা হাতটি নিচে ঝুলে আছে আর দূরবীন ধরা হাত চোখ বরাবর উঁচুতে ধরে নেয়া। লোকটি আকস্মিক এই আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে। তার কপাল বরাবর ধরে রাখা আহমাদ মুসার রিভলভারের সামনে সে রিভলভার তুলে রাখতে পারছিল না। আহমাদ মুসা লোকটির দিকে রিভলভার ধরে রেখে কয়েক ধাপ এগিয়ে লোকটির হাত থেকে রিভলভার কেড়ে নিল এবং তার পেছনে গিয়ে দাঁড়াল। লোকটির মাথায় রিভলভার ঠেকিয়ে বলল, আমি এক প্রশ্ন দুবার করব না। প্রশ্ন করে আমি 3 পর্যন্ত গুনব, এর মধ্যে উত্তর না পেলে তোমার মাথায় গুলি ভরে দেব। লোকটি ভয়ে একদম চুপসে গেছে। তার মুখ চোখ থেকে মৃত্যু ভয় ঠিকরে পড়ছে। তোমাদের গোপন কারাগারে কাকে বা কাদেরকে বন্দী করে রাখা হয়েছে? প্রশ্ন করে আহমাদ মুসা গুনতে শুরু করল। 1, 2, 3। 3 সংখ্যা উচ্চারণ শুরু করতেই সে বলল, কাকে বন্দী করে রাখা হয়েছে নাম জানি না, একটি মেয়ে বন্দী আছেন। একটি মেয়ে? আপনাতে প্রশ্নটি বেরিয়ে এলো তার মুখ থেকে। ভাবছিল সে, মেয়েটি কি সুষমা রাও? হ্যাঁ, একটি মেয়ে। ভেতরে মেয়েরাই তার পাহারায় আছে। ভেতরে কজন পাহারাদার? হাজি আবদুল্লাহকে কোথায় আটকে রেখেছে? 5 জন মেয়ে গোয়েন্দা এবং 2 জন ছেলে পুলিশ। হাজি আবদুল্লাহকে কোথায় রেখেছে জানি না, এখানে নেই, বলল লোকটি। বলো, মেয়েটিকে এই বাড়ির কোথায় রেখেছে? জিজ্ঞাসা আহমাদ মুসার। দোতলার সব উত্তরের রুমে, বলল পুলিশ লোকটি। পাহারাদার মহিলা গোয়েন্দারা কোথায়? মেয়েটির সাথে ওই ঘরেই তারা থাকে। আহমাদ মুসা তার কথা শেষ করার আগে পকেট থেকে শিশি বের করেছিল বাম হাতে। বাম হাত দিয়ে প্লাস্টিক ছিপি খুলে তার মুখে চেপে ধরল। পুলিশ লোকটি প্রতিরোধের কোনো চেষ্টাই করছিল না। সংজ্ঞা হারিয়ে পড়ে গেল ছাদের উপরে। আহমাদ মুসা তাকে টেনে ছাদের প্রান্তে নিয়ে যাচ্ছিল। পুলিশ লোকটির পকেটে মোবাইল বেজে উঠল। আহমাদ মুসা থমকে দাঁড়াল। তার পকেট থেকে মোবাইল ধরবে কিনা, লাইন কেটে দেবে কিনা, পুলিশের মোবাইলটি তার দরকার পড়বে কিনা, এ নিয়ে একটু ভাবল সে। শেষে সিদ্ধান্ত নিল পুলিশের মোবাইল তার কোনো কাজে আসবে না। তার লাইন কেটে দেওয়ার বা ধরার দরকার নেই। মোবাইল আরও একবার বেজেছিল, তখনও কথা বলতে শোনা যায়নি। সম্ভবত কেটে দিয়েছিল লাইন। এবারও মোবাইল না ধরায় ভেতরে অবস্থানকারী পুলিশের কেউ নিশ্চয় আসবে, তাহলে তার খোঁজ নিতে। আহমাদ মুসা পুলিশের সংজ্ঞাহীন দেহ ছাদের পশ্চিম প্রান্তে নিয়ে হাত ধরে তার দেহকে নিচে ঝুলিয়ে দিল, তারপর ছেড়ে দিল। নিচে ওই জায়গায় অল্প বালির একটা স্তূপ রয়েছে, তার উপর গিয়েই তার দেহটি পড়ল। লোকটির তেমন আঘাত পাওয়ার সম্ভাবনা থাকল না। আহমাদ মুসা একতলার ছাদ ধরে দৌড়ে এলো 3 তলার ছাদে ওঠার দড়ির মোয়ের কাছে। তার সিদ্ধান্ত 3 তলার ছাদে উঠে বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে সে। আহমাদ মুসা খুশি হয়েছে এজন্য যে সুষমা রাওকে এখানে পাওয়া গেলে বড় একটা কাজ হবে। বিবি মাধবরা তাকে টোপ বানিয়ে আহমদ শাহ আলমগীরের কাছ থেকে তথ্য আদায়ের যে ষড়যন্ত্র করেছিল তা ব্যর্থ হবে। আহমাদ মুসা দড়ির মোয়ে পা রাখতে যাবে, এমন সময় উপর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, সন্তোষ, সন্তোষ, তুই কোথায়? আহমাদ মুসা বুঝতে পারল সংজ্ঞাহীন সে পুলিশের নাম সন্তোষ। তার মোবাইল নীরব দেখে তাকেই খুঁজতে এসেছে তার সহকর্মী পুলিশ বা পুলিশ অফিসার। খোঁজ করার জন্য সে নিশ্চয় নিচতলার ছাদে না বসবে। আহমাদ মুসা দ্রুত দড়ির মোয়ের কাছ থেকে সরে এসে কাছে দেয়াল ঘেঁষে পড়ে থাকা একটা ভাঙ্গা বাক্সের আড়ালে আশ্রয় নিল। তার ধারণারাই সত্যি হল। দড়ির মোয়ের নড়াচড়া দেখে বুঝল লোকটি, মানে দ্বিতীয় পুলিশটি, দড়ির মই বেয়ে নেমে আসছে। প্রায় নেমে গেছে লোক। লোকটি দুহাতে দড়ি আঁকড়ে ধরে দড়ির পাড়ে পা ফেলে ফেলে নামছে।
সে রিভলভারটিও দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। আহমাদ মুসা লুকিয়ে থাকা বাক্স থেকে দড়ির ময়ের দূরত্ব 2 গজও হবে না। পুলিশ লোকটির পা মাটিতে পড়ার আগেই তাকে অকেজো করার জন্য প্রস্তুত হল আহমাদ মুসা। দড়ির ময়ের বটমে ছাদের একেবারে কাছে স্বাভাবিকভাবেই তার চোখের নিচে পা ও ছাদের নিচে নিবদ্ধ ছিল। আহমাদ মুসা এরই সুযোগ গ্রহণ করল। বাক্সের আড়াল থেকে বেরিয়ে পুলিশ লোকটির পেছন দিকে গিয়ে তার একদম পেছনে দাঁড়ালো। লোকটি তখন ছাদ থেকে মাত্র দড়ির ময়ের 2 স্টেপ উপরে। আহমাদ মুসা তার রিভলভারের নল দিয়ে তার গায়ে একটা টোকা দিল। লোকটি বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো চমকে উঠে পেছনে তাকালো। একদম মুখের উপর আহমাদ মুসাকে রিভলভার হাতে দেখে ভূত দেখার মতো বিমূঢ় হয়ে পড়ল। কামড়ে ধরে রাখা রিভলভার তার মুখ থেকে পড়ে গেল। নেমে পড়ো, তোমার আর কিছু করার নেই, কথা না শুনলে মারা পড়বে, বলল আহমাদ মুসা, তার রিভলভার লোকটির দিকে তাক করা। পুলিশ লোকটি লাফ দিয়ে নেমে পড়ল। সামনাসামনি হলে আহমাদ মুসা দেখল সে পুলিশের সাধারণ সেপাই নয়, মাঝারি পর্যায়ের অফিসার। নেমে দাঁড়িয়ে সে বলল, আমার লোক কোথায়? তুমি কে? তোমার লোক ঘুমিয়ে আছে, ঘন্টা 3 পর তার ঘুম ভাঙবে। আমি একজন জনসেবক, পরিত্যক্ত বাড়িতে তোমরা কি করছো, কোনো অপরাধমূলক কাজ করছো কিনা তা দেখতে এসেছি, বলল আহমাদ মুসা। পুলিশ অফিসারকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আহমাদ মুসা আবার বলে উঠল, যেভাবে দাঁড়িয়ে আছো হাত দুটি উপরে তুলে সেভাবেই দাঁড়িয়ে থাকো। কথা সামান্য অন্যথা হলে রিভলভারের গুলি তোমার বক্ষভেদ করবে, বলে আহমাদ মুসা এক ধাপ এগিয়ে তার বুকে রিভলভারের নল ঠেকিয়ে বাম হাত দিয়ে পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে তার নাকে চেপে ধরল। পুলিশ অফিসার নিঃশ্বাস বন্ধ করেছে বুঝতে পারল আহমাদ মুসা। আহমাদ মুসা রিভলভারের নল দিয়ে পুলিশ অফিসারের বুকে খোঁচা দিয়ে বলল, জোরে নিঃশ্বাস নাও অফিসার। পুলিশ অফিসার আহমাদ মুসার দিকে একবার তাকিয়ে হুকুম তামিল করল, জোরে নিঃশ্বাস নিল। পরবর্তী কয়েক সেকেন্ডেই তার সংজ্ঞাহীন দেহ ছাদের উপর লুটিয়ে পড়ল। এবার আহমাদ মুসার সংজ্ঞাহারা পুলিশ অফিসারের পকেট থেকে মোবাইলটা নিয়ে নিল। মনে করল মোবাইলটিতে সুষমা সম্পর্কে পুলিশ অফিসারের সাথে বিবি মাধবের যোগাযোগের প্রমাণ পাওয়া যেতে পারে। মোবাইলটি পকেটে ফেলে রিভলভারের দাঁতে কামড়ে ধরে দ্রুত দড়ির মই বেয়ে 3 তলার ছাদে উঠল আহমাদ মুসা। দেখতে পেল সিঁড়িঘর। সিঁড়িঘরের দরজা খোলা। আহমাদ মুসা সিঁড়িঘর দিয়ে পা রাখল সিঁড়িতে, তার ডান হাতে রিভলভার। নিঃশব্দে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। সে ভাবল, মহিলা পুলিশ গোয়েন্দারা যদি মেয়েটির সাথে ঘরের ভেতরে থাকে তাহলে একজন মাত্র পুলিশ বাইরে আছে। সাবধান হল সে। একজন পুলিশকে সরাতে পারলেই সে নিরাপদে ঘরটির দরজা পর্যন্ত পৌঁছতে পারে। এটা ভাবতে গিয়ে আহমাদ মুসা বিস্মিত হল, নিজের মেয়েকে বিবি মাধব এমন একটা অরক্ষিত জায়গায় রেখেছে। আবার ভাবল, পুলিশেরই সাথে হেডকোয়ার্টার 3 জন পুলিশ, 5 জন মহিলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা খুবই অযৌক্তিক নয়। আরেকটা প্রশ্ন জাগল আহমাদ মুসার মনে, সুষমারাও কি বুঝতে পেরেছে কিংবা জানতে পেরেছে তার কিডন্যাপ হওয়ার কাজটি তার পিতারই? একজন পিতা কতটা নিষ্ঠুর হলে তার মেয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে পারে? ভাবতে গিয়ে বিস্ময়ে হতবাক হল আহমাদ মুসা। আসলে তার গভর্নরের চেয়ারে বসা একটা ছদ্মবেশ মাত্র। গভর্নরের বিশাল ছদ্মবেশ নিয়ে সে শিবাজির ধর্মরাজ্য গোপন সন্ত্রাসবাদী আন্দোলনে জড়িয়ে পড়েছে। এ থেকে আঁচ করা যায় ষড়যন্ত্রটি ডুবো পাহাড়ের মতো কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। আহমাদ মুসা 3 তলার সিঁড়ির মিডল ল্যান্ডিংয়ে নেমেই দেখতে পেল 2 তলার ল্যান্ডিংয়ের সিঁড়ির মুখে 3য় পুলিশটি চেয়ারে বসে আছে। তার দৃষ্টি 2 তলার সিঁড়ির দিকে। আহমাদ মুসা শিকারী বাঘের মতো সিঁড়ি বেয়ে 1 পা 2 পা করে এগোলো পুলিশটির দিকে। রক্তারক্তি এড়াতে চাচ্ছে সে, নীরবে কাজ সারতে চায়, কিন্তু সিঁড়ির একদম গোড়ায় এসে পুলিশের দৃষ্টিতে পড়ে গেল। সে দেখে আহমাদ মুসাকে চমকে উঠে পুলিশটি তার স্টেন গান ঘুরিয়ে নিতে যাচ্ছিল। আহমাদ মুসা ধীর কিন্তু কঠোর কণ্ঠে বলল, হাতটা যেখানে আছে সেখানেই রাখো, না হলে মাথার খুলি উড়ে যাবে। পুলিশটি আহমাদ মুসার দিকে তাকালো। তারপরই তার 2টি হাত শিথিল হয়ে গেল এবং হাতে স্টেন গান ঝুলে পড়ল। আহমাদ মুসা পুলিশের কাছে গেল, মাথায় রিভলভার ঠেকিয়ে বলল, অন্য 2 জনের মতো সংজ্ঞাহীন হওয়ায় তোমার জন্য মঙ্গলজন হবে। এ কথা বলে তার দিকে বোকার মতো তাকিয়ে থাকা পুলিশের নাকে ক্লোরোফর্ম শিশি চেপে ধরল আহমাদ মুসা। পুলিশ সংজ্ঞাহীন হয়ে সিঁড়িতে পড়ে গেলে আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে করিডোর সোজা
উত্তর প্রান্তের শেষ ঘরটির দিকে চাইতে দেখল প্লেন সাফারি পরা, কোমরে বেল্ট বাঁধা, মাথায় কালো কাপড় বাঁধা একজন মহিলার হাতের স্টেন গান তার দিকে উদ্যত হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে আহমদ মুসা রিভলভার ধরা ডান হাত সামনে নিয়ে করিডোরের উপর ঝাঁপিয়ে পড়ল। ভূমি স্পর্শ করেই ছুড়ল মেয়েটিকে লক্ষ্য করে একটা গুলি। আহমদ মুসার দেহ ভূমি স্পর্শ করার আগে গুলি গেল তার দেহের উপর দিয়ে, কিন্তু আহমদ মুসার টার্গেটেড গুলি গিয়ে তার বক্ষ ভেদ করল। সে এত দ্রুত এই পাল্টা আক্রমণ আশা করেনি এবং স্টেন গানের লক্ষ্য পরিবর্তনের সময় পায়নি। গুলি খেয়ে পড়ে গেল মেয়েটি। আহমদ মুসা দৌড় দিল ঘরটির দিকে। কয়েক ধাপ এগিয়েছে মাত্র, ঘর থেকে একযোগে বেরিয়ে এলো 4 জন মহিলা। তাদের সবার হাতে স্টেন গান। বেরিয়েই তারা দেখতে পেল আহমদ মুসাকে। স্টেন গান বাগিয়ে তারা বেরিয়ে এসেছিল। আহমদ মুসাকে দেখতে পেয়ে তারা গুলি ছুটতে শুরু করল। ওদের বেরোতে দেখে আহমদ মুসা বুঝতে পেরেছিল কি ঘটতে যাচ্ছে। ওদের স্টেন গান থেকে গুলি বেরিয়ে আসার আগেই আহমদ মুসা করিডোরের উপর ঝাঁপিয়ে পড়েই তার পায়ের দিকটা সামনে ছিটকে দিল। চিত অবস্থান হলো তার দেহের এবং তার দেহটা সামনে এগিয়েও গেল অনেকখানি। মেয়ে 4 জনই তার একেবারে সামনে এবং তার রিভলভারের মুখে পড়ল। অন্যদিকে 4 জনের স্টেন গানের টার্গেট থেকে সে অনেকখানি সরে এসেছে। মেয়েরা তাদের টার্গেট আহমদ মুসার দিকে সরিয়ে আনার আগেই তার রিভলভার থেকে পরপর 4টি গুলি বেরিয়ে এলো। মেয়েগুলো খুব কাছে হয় সবগুলোই অব্যর্থ হলো। 4 মেয়ে গোয়েন্দারি দেহ দরজার সামনে স্তূপাকারে পড়ে গেল। আহমদ মুসা উঠেই দৌড় দিল ঘরের দিকে। লাফ দিয়ে লাশগুলো পেরিয়ে ঘরে ঢুকে গেল। হাত পা বাঁধা অবস্থায় সুষমারাও পড়েছিল খাটের উপর। ভয়ে তার দেহটা কুঁকড়ে যায়। দুহাত দিয়ে সে তার মুখ ঢাকে। ঘরে পায়ের শব্দ শুনে আঙ্গুলের ফাঁক দিয়ে আতঙ্কিত দৃষ্টিতে সে তাকিয়ে থাকে। প্রথমটায় কালো কাপড়ে আবৃত, মাথায় কালো কাপড় বাঁধা আহমদ মুসাকে চিনতে পারে না। পরক্ষণে আহমদ মুসাকে চিনতে পেরেই ভাইয়া বলে হাওমাও করে কেঁদে ওঠে। আহমদ মুসা তার হাত পায়ের বাঁধন কাটতে লাগে এবং বলতে থাকে, আর ভয় নেই, কিছু করার মতো এখানে আর কেউ নেই, তবে তাড়াতাড়ি আমাদের সরে পড়তে হবে। গোলাগুলি হোক এটা চাইনি, কিন্তু হয়েই গেল। বাঁধনমুক্ত হয়ে সুষমারাও ঝুপ করে আহমদ মুসার পায়ে তার প্রণাম ঠেকাল। আহমদ মুসা তাড়াতাড়ি তার হাত ধরে তুলে বলল, মানুষ মানুষের পায়ে হাত বা মাথা ঠেকাবার মতো কোনো অবস্থাতেই হতে পারে না। সুষমারাও উঠে দাঁড়িয়ে বলল, আমি মানুষকে নয়, মানুষরূপী ভগবানকে প্রণাম করছি। দেখো, মানুষ শুধু মানুষই, সে কোনোভাবে আল্লাহর রূপ হতে পারে না, নবী রাসূলরাও না। আমি জানি এ বিশ্বাসে তুমিও ফিরে এসেছ। বলে আহমদ মুসা বাইরে বেরোবার জন্য পা বাড়িয়ে বলল, এসো। সুষমারাও চলতে শুরু করলে বলল, সরি ভাইয়া, আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আজন্ম অভ্যাসটাই সামনে এসে দাঁড়াই। আহমদ মুসা সুষমারাও একতলা বাড়ির বাইরে বেরিয়ে আসে। মূল রাস্তায় উঠতে হলে প্রায় 100 গজের মতো অফিসের প্রাইভেট রাস্তা অতিক্রম করতে হবে। সুষমা, আমরা রাস্তা দিয়ে যাব না, গুলির শব্দ শুনে ভ্রাম্যমান কোনো পুলিশ ইউনিটের দিকে এসে পড়তে পারি। আহমদ মুসা বলল, ঠিক ভাইয়া, বলল সুষমারাও। এসো। বলে আহমদ মুসা অফিসের সামনের বাগানে ঢুকে পড়ল এবং জঙ্গল এলাকার দিকে এগোলো কোনো কিছু দূর রাস্তায় ওঠার জন্যে। রাস্তার যেখান থেকে সুষমার বন্দিখানা আসার জন্য জঙ্গলভূমিতে উঠে এসেছিল সে, সেখানে পৌঁছে দাঁড়িয়ে পড়ল। একটা বড় পাথর দেখে নিজে বসল। পাশের একটা পাথর দেখে সুষমারাওকে বসতে বলল। সুষমারাও বসল। একটু জিরিয়ে নাও সুষমা, জানে না কতটা হাঁটতে হবে, গাড়ি কোথায় পাবো, বলল আহমদ মুসা। আমি হাঁটতে পারবো ভাইয়া, সুষমারাও বলল। ধন্যবাদ, কিন্তু তোমার বাড়ি তো অনেক দূর, বলল আহমদ মুসা। হঠাৎ আতঙ্ক বেদনায় ভরে গেল সুষমা রাওয়ের মুখ। আমাকে কি আমার বাড়িতে নিচ্ছেন, বলল সুষমা রাও। হ্যাঁ, বাড়িতেই তো যাবে, আহমদ মুসা বলল। মুখ নত করল সুষমা রাও। আহমদ মুসা তাকালো তার দিকে, একটু চিন্তা করল, বলল, সত্যিই তাহলে তোমার পিতা তোমাকে কিডন্যাপ করিয়েছেন? জবাব দিল না সুষমা রাও। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। বলল, কিডন্যাপ করাননি, কিডন্যাপ করেছেন। তার গোয়েন্দা বিভাগে আমাকে কিডন্যাপ করেছে। আহমদ মুসা আলতোভাবে সুষমা রায়ের মাথার হাত বুলিয়ে দিয়ে বলল, আজকে দুনিয়াকে বড় জটিল করে তুলেছি আমরা বোন। ঘটাতে হয় না অনেক সময় অনেক কিছু, ঘটাতে বাধ্যও হতে হয়। আপনি জানেন না ভাইয়া, ভেতরের ব্যাপার অত্যন্ত ভয়াবহ। আমার পিতা শুধু আন্দামানের গভর্নর নন, তিনি মহাসংগ্রামক নিখিল ভারত সন্ত্রাসী আন্দোলনের একজন শীর্ষ নেতা।
এবং এই সন্ত্রাসী আন্দোলনের আন্দামান শাখার তিনি প্রধান। তার ভিন্ন একটা গোপন নামও আছে, মহামুনি শিবদাস সংঘমিত্র নামে তিনি এই আন্দোলনে নেতৃত্ব দেন। থামল সুষমা রাও। তুমি এত জানলে কি করে? আগে তো বলনি, বলল আহমদ মুসা। আমি জানতাম না, অপহৃত হয়ে এখানে আসার পর সব জানতে পেরেছি। থামল একটু সুষমা রাও, একটা দম নিল। সে ফাঁকে আহমদ মুসার প্রশ্ন, তোমার কথা কি শুনেছ? আমাকে অপহরণ করা হচ্ছে শাহবানুদের বিকল্প হিসাবে। দরকার হলে আমার উপর চরম নির্যাতন চালিয়েও আহমদ শাহ আলমগীরের কাছ থেকে তথ্য আদায় ছিল ওদের লক্ষ্য। থেমে গেল সুষমা রাও। কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। মুখ মুছে আবার সে বলে, কোনো পিতা তার কন্যা সম্পর্কে এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা অবিশ্বাস্য হলেও আমার ক্ষেত্রে এটাই ঘটেছে। তোমার আব্বাস সম্পর্কে আরও কিছু শুনেছ? বিক্ষিপ্ত কিছু আলোচনা তারা করেছে। ওদের পরিকল্পনা আব্বাকে দিল্লির গভর্নর বানানো, তারপর লোকসভায় নিয়ে আসা। এভাবে শীর্ষ নেতাদের অনেককে তারা পার্লামেন্টে নিয়ে আসবে এবং দেশব্যাপী তাদের পরিচিত করাবে, বলল সুষমা রাও। মহাসংঘ সম্পর্কে তারা কি বলেছে? জিজ্ঞাসা আহমদ মুসার। শিবাজী স্বপ্নের সাম্রাজ্য প্রতিষ্ঠা ওদের লক্ষ্য। সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দলের অধিকাংশই তাদের মহাসংঘের সদস্য। থামল সুষমা রাও। আমরা অনেকে মহাসংঘকে ডুবো পাহাড় বলে থাকি। বাইরের এই ধারণা এবং ওদের কথার মধ্যে আশ্চর্য মিল। আহমদ মুসা বলল, আপনি মহাসংঘকে জানতেন? খুবই সামান্য। আন্দামানে ওদের কিছু নেতার সাথে দেখা হয়েছে, তো নাম জেনেছি, যাদের সাথে আমার মোকাবিলাও হয়েছে। একটু থেমে আহমদ মুসা আবার বলল, তুমি হাজি আবদুল্লাহ আলী আবদুল্লাহ সম্পর্কে কিছু জানতে পেরেছ? উনিও সম্ভবত এদের কোনো গোপন বন্দিখানায় বন্দী আছেন। উনি হোটেল সাহারার মালিক হাজি সাহেব না? হ্যাঁ সুষমা, তুমি কি শুনেছ তার সম্পর্কে কিছু? শুনেছি ভাইয়া। গতকাল বড় কেউ একজন এসেছিল আমার কক্ষে আমাকে বুঝাবার জন্যে। সে সময় তার একটা মোবাইল কল আসে। সে কলে কথা বলার সময় এক জায়গায় তিনি বলেছিলেন, যতদিন না আহমদ মুসা ধরা পড়ছে ততদিন হোটেল সাহারার মালিক হাজি সাহেবকে মারা বা কিছুই করা যাবে না। সে আমাদের একজন বড় টোপ। তাকে উদ্ধারের জন্যে আহমদ মুসা আসবেই, বলল সুষমা রাও। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সুষমা, তুমি অত্যন্ত বড় একটা সুখবর শুনিয়েছ। তিনি বেঁচে আছেন। এই খবর আমার জন্য, আমার পরিবারের জন্য আকাশ ছোঁয়া আনন্দের সংবাদ, বলল আহমদ মুসা। আলহামদুলিল্লাহ যে সংবাদটা আমি দিতে পারলাম। আগের কথায় ফিরে আসি। বাড়ি যাওয়ার প্রশ্নে ভেবেচিন্তে কথা বলো। এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। দুঃখিত ভাইয়া, আমার পিতার কাছে বংশীয় মর্যাদা রাজনৈতিক প্রয়োজনের চেয়ে বড় কিছু নেই। সুস্মিতা বালাজি আপা এবং আমার ঘটনা তারই কিঞ্চিত প্রমাণ। এখন আপনিই সিদ্ধান্ত দিন আমার কি করা উচিত। তুমি কি স্বরূপা সিংহাল, সজনা সিংহালকে চেনো? আসলো সুষমা। বলল, কি বলছেন ভাইয়া? ওরা আমার বোন, খালাতো বোন। স্বরূপা থাকে এখানে, কিন্তু সজনা তো মহারাষ্ট্রে থাকে। আপনি তাকে চিনলেন কি করে? সজনা সিংহাল পোর্ট ব্লেয়ারে বেড়াতে এসেছে, স্বরূপার ওখানে আছে, বলল আহমদ মুসা। এবার আমরা উঠতে পারি, চলো। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আহমদ মুসা। সুষমারাও আহমদ মুসার সাথে উঠে দাঁড়ালো। দুজন আবার হাঁটতে লাগলো রাস্তায় ওঠার জন্যে। টেবিলের হেড চেয়ারের দুপাশে স্বরূপা, অরূপা সিংহাল বসে আছে। সজনা সিংহাল, তারপর সুষমারাও। আহমদ মুসা অরূপ সিংহালের পাশে আরেকটি চেয়ারে বসল। ভাই সাহেব, এবার আপনি এই চেয়ারে বসলেন। তারপর চেয়ারটির দিকে ইঙ্গিত করে অরূপ সিংহাল বলল, ওটা আপনার, দয়া করে ওখানে বসুন। ওই অবস্থানটা ফ্যামিলি হেড ব্যক্তির জন্য এটাই নিয়ম। ভাই সাহেব, আপনি ওখানে বসুন, অথবা ওটা খালিই থাকুক, আহমদ মুসা বলল। ধন্যবাদ। এবার বলল সজনা সিংহাল। পিছুনিয়ার রেজাল্ট কি হলো সেটা কি বলা যায় ভাই সাহেব? বলল অরূপ সিংহাল। অবশ্যই। ওদের পিছুনিয়ে ওদের কথা শুনেছি। তার মধ্যে আমার জন্য কথাটা ছিল হাজি আবদুল্লাহ যেখানে রেখেছে সেখানকার পাহাড়দার। যেখানে তারা যাচ্ছিল আমি ওদের সাথে শেষ পর্যন্ত গিয়ে বাড়িটা দেখে এসেছি, আহমদ মুসা বলল। তার মানে হাজি সাহেবকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সে জায়গাটা দেখে এসেছেন? হ্যাঁ, বুঝেছি। যা শুনেছি তা যদি সত্যি হয়, আহমদ মুসা বলল। তাহলে আজ রাতে আপনার দ্বিতীয় অভিযান? সাজনার কথার জবাবে হাসল আহমদ মুসা, কিছু বলল না। ভাইয়া, আপনি হাসছেন? আহমদ মুসা ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে সকাল 9:30। আহমদ মুসা বলল, একটা জরুরি কল আছে, বিকেল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, এখনই টেলিফোনটা সেরে নেই।
কথা শেষ করে পকেট থেকে মোবাইল বের করে মার্কিন রাষ্ট্রদূতের নম্বরে টেলিফোন করল। রিংটোন 3 বার বেজে উঠতেই ওপার থেকে একটা ভারী গলা বলে উঠল, গুড মর্নিং বিভেন বার্গম্যান, কেমন আছেন? গুড মর্নিং রবার্ট পাওয়েল, আমি ভালো, আপনি কেমন? রবার্ট পাওয়েল নয়াদিল্লিস্থ মার্কিন রাষ্ট্রদূত। আহমদ মুসার কথার উত্তরে সে বলল, ভালো। আমি আপনাকে খুঁজে হয়রান, আন্দামানে গিয়েও পাইনি। এদিকে বারবার আমাকে তাগিদ দিচ্ছে আপনাকে লোকেট করার। আন্দামানের খবরে উনি উদ্বিগ্ন। সরি, আন্দামানে যখন আপনি এসেছিলেন তখন আমি পোর্ট ব্লেয়ার থেকে অনেক দূরে আহত হয়ে পড়েছিলাম। আপনি এখানে আসার খবর আমি ওখানে পেয়েছিলাম, কিন্তু তিনি আপনার টেলিফোন নম্বর তখন দিতে পারেননি। প্রেসিডেন্ট আন্দামানের কোনো খবরে কি উদ্বিগ্ন? মিস্টার প্রেসিডেন্ট আমাকে আন্দামানের খবর নিয়মিত মনিটর করে পাঠাতে বলেছেন, আমি সেটা পাঠিয়েছি। ধন্যবাদ মিস্টার অ্যাম্বাসেডর, আপনি আন্দামানের খোঁজ রাখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতি এখন আরও জটিল হয়েছে, বিশেষ করে মুসলমানদের বিশেষ কমিউনিটির লোক যে পরিকল্পিতভাবে নিহত হচ্ছিল সেটা বন্ধ হয়েছে। ষড়যন্ত্রকারী সংগঠনের লোকরাই এখন নিহত হচ্ছে। আহমদ মুসা আর কোনো কথায় অগ্রসর হতে পারল না। অ্যাম্বাসেডর আহমদ মুসাকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি নিশ্চিত যে গভর্নর বিবি মাধবী কাজ করেছিলেন? সিআইএ সূত্র আমাকে এটা জানিয়েছে। ইয়েস মিস্টার অ্যাম্বাসেডর, গভর্নর বিবি মাধবের মেয়ে সুষমারাও এ ব্যাপারে নিশ্চিত। আমি তো নিশ্চিত অবশ্যই, আহমদ মুসা বলল। আহমদ মুসার শেষ বাক্যটা রেশ মেলাবার আগেই অ্যাম্বাসেডর দ্রুত কণ্ঠে বলে উঠল, কিন্তু বিবি মাধব নিজের মেয়েকে কেন কিডন্যাপ করবেন এ প্রশ্নের উত্তর আমাদের সিআইএ দিতে পারেনি। মিস্টার অ্যাম্বাসেডর, সুষমারাওকে আহমদ আলমগীরের সামনে হাজির করে তারা সুষমার উপর সব রকমের নির্যাতন চালিয়ে তার মুখ খুলতে বাধ্য করতে চেয়েছিল, এটাই কারণ। আবারও আহমদ মুসাকে তার কথার মাঝখানে থামিয়ে দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলল, বিবি মাধব এত জঘন্য? মিস্টার অ্যাম্বাসেডর, বিবি মাধব জঘন্য নয়, জঘন্য হলো মহাসংঘ। এই মহাসংঘই মানুষকে অমানুষ বানাচ্ছে। ঠিক বলেছেন মিস্টার বার্গম্যান। কি একটা বাক্সনাকে আহমদ শাহ আলমগীর কোথায় রেখেছে তা জানতে চাই, পেতে চাই, বলল আহমদ মুসা। আহমদ শাহ আলমগীরের কাছে থাকা কাগজপত্র ওদের কাছে এত মূল্যবান হবে কেন? আহমদ শাহ আলমগীর কি কোনো গোপন গোষ্ঠীর সাথে ছিল? অ্যাম্বাসেডর বলল, এমন কথা তো কেউ বলে না, এমন কোনো সংগঠন আন্দামানে নেই। একটু থামল আহমদ মুসা, থেমেই আবার বলল, মিস্টার অ্যাম্বাসেডর, আন্দামানে বর্তমান পরিস্থিতিতে আপনারা কি করতে পারেন বলুন? আমরা অবশ্যই অনেক কিছুই করতে পারি। সবচেয়ে বড় যে কাজ করতে পারি সেটা হলো ভারত সরকারকে গোটা বিষয়ে জানিয়ে তার কাছ থেকে প্রতিকার দাবি করা, বলল অ্যাম্বাসেডর রবার্ট পাওয়েল। কি বলবেন আপনি? বলবো মহাসংঘের কথা, বলবো আন্দামানে তাদের নির্মূল অভিযান, আহমদ শাহ আলমগীর হাজি আবদুল্লাহকে বন্দী করে রাখার কথা। কথা শেষ করে অ্যাম্বাসেডর আবার দ্রুত কণ্ঠে বলে উঠল, সুষমারাও কি স্টেটমেন্ট দিতে পারে? কাজে আসবে কি? আমি সুষমাকে জিজ্ঞেস করে দেখব। আমি মনে করি আপনি ভারত সরকারকে রাজি করাতে পারেন এবং ভারত সরকার সিবিআই এবং ইউনিটকে আন্দামানে পাঠাতে পারেন, তাহলে তারা হাজি আবদুল্লাহ আহমদ শাহ আলমগীরকে উদ্ধার করে হাতে কলমে প্রমাণ করতে পারবে। আহমদ মুসা বলল, আমার পারার কথা বলছো কেন? স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বলবেন ভারতের প্রধানমন্ত্রীকে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, বলল অ্যাম্বাসেডর রবার্ট পাওয়েল। ধন্যবাদ মিস্টার অ্যাম্বাসেডর, মিস্টার প্রেসিডেন্টকে আমার কৃতজ্ঞতা জানাবেন। বাই বলে মোবাইল অফ করে ফিরে এলো সোফার দিকে। ধপ করে বসে পড়ল সোফায়। পিনপতন নিস্তব্ধতার মধ্যে সুরূপা সিংহাল, সাজনা সিংহাল, অরূপ রতন সিংহাল এবং সুষমারাও আহমদ মুসার কথা শুনছিল। আহমদ মুসা যখন মোবাইল নিয়ে সরে যায়নি তখন কথা শোনা যেতে পারে বলে সবাই মনে করেছে। আহমদ মুসা বলল, সুষমা, তোমার ঘটনা সম্পর্কে তিনি তোমার কাছ থেকে একটা স্টেটমেন্ট চান। আহমদ মুসা বলল, কেন, তিনি কি করবেন? বলল সুষমা, তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট আন্দামানের ব্যাপারে ভারত সরকারকে বলবেন। তোমার স্টেটমেন্ট একটা দলিল হিসাবে ব্যবহৃত হবে। আহমদ মুসা বলল, অবশ্যই আমি স্টেটমেন্ট দেব ভাইয়া। ঠিক আছে, তৈরি করে রাখো, তার বিশেষ টেলিফোনে আমি পাঠিয়ে দেব। আহমদ মুসা বলল, ফ্যাক্সেও তো পাঠাতে পারেন, বলল সুষমা। না, ফ্যাক্স, ইমেইল, সাধারণ টেলিফোন কিছুই ব্যবহার করা যাবে না, অন্যরা ধরে ফেলবে। এটা মার্কিনীদের নিজস্ব চ্যানেলে পাঠাতে হবে। আহমদ মুসা বলল। কথা শেষ করে আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল, চা এখন আর আমি খাচ্ছি না, এখনই একটু বেরোতে হবে। আহমদ মুসা তাকালো সাজনা সিংহালের দিকে, বলল, দেখো আমার পাগড়িটা কোথায়? শিখ সাজার পাগড়ি তো নিয়ে আসছি স্যার,
স্ত্রী হয়ে আছে বলেই দৌড় দিল সাজনা সিংহাল। মুহূর্ত কয়েক পরে সাজনা ইস্ত্রি করা পাগড়ি নিয়ে হাজির হলো। ধন্যবাদ সাজনা বলে পাগড়ি হাতে নিয়ে আহমাদ মুসা তার ঘরের দিকে পা বাড়ালো। সবাই উঠে দাঁড়ালো। সাগরের তীর ঘেঁষে দাঁড়ানো অভিজাত সি ভিউ রেস্টুরেন্ট। আহমাদ মুসা সাগরের প্রান্তের একটা টেবিলে চেয়ারে বসে কাপে চুমুক দিচ্ছিল। আহমাদ মুসা প্রায় নিয়মিতই এই সাগর তীরে আসে এবং একসময় এই টেবিলে এসে বসে। যথারীতি একজন নিষ্ঠাবান শিখের পোশাক আহমাদ মুসার দেহে। চায়ের কাপে চুমুক দিয়ে আহমাদ মুসা তাকিয়েছিল আন্দামান সাগরের স্থির কালো পানির দিকে। তার টেবিলে তার মুখোমুখি আরেকজন এসে বসল।